বন্ধুরা, যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে প্রতিদিন তার স্বামী ও শাশুড়ি অত্যাচার করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকের গল্পটা হচ্ছে রিমির গল্পটি। সম্পূর্ণ দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছে রিমি। গ্রামের ছোট্ট প্রাইমারি স্কুলের লাল ইটের ভবনটা তার ঠিক পিছনে। এই স্কুলেই তার শৈশব কেটেছে। বাবার হাতে ধরা অবস্থায় সে প্রথম এই স্কুলের গেটে ঢুকেছিল। বাবা ছিলেন গ্রামেরই এক সাদাসিধে মানুষ, একটা সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। তার মুখে সবসময় হাসি লেগে থাকত, কিন্তু চোখে ছিল দুঃখের ছাপ। কারণ সংসার চালাতে তাকে হিমশিম খেতে হতো। রিমি ছিল তাদের একমাত্র মেয়ে। বাবা মা তার পড়াশোনার পেছনে সবসময় গুরুত্ব দিয়েছেন। গ্রামের মাটির ঘরে রাতে কুপির আলোয় পড়াশোনা করা সেই ছোট্ট মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দিয়েই সবার নজর কাড়ল। গ্রামের মানুষ অবাক হয়ে বলতো, হায় আল্লাহ, কি মেধা মেয়ে! কিন্তু সমাজে মেয়ে যত বড় হয়, মানুষের চোখে তার পড়াশোনার চেয়ে বিয়ের কথাই বেশি মুখর হয়। রিমি উচ্চ মাধ্যমিক শেষ করতেই পাড়া প্রতিবেশীর কানে কানে শুরু হলো, মেয়েটা তো বড় হয়ে গেল, এখনো বিয়ে দেয়নি কেন? এই বয়সে বিয়ে না দিলে নাকি ভালো পাত্র পাওয়া মুশকিল। বাবা মা এসব কথায় কষ্ট পেতেন। তারা চেয়েছিলেন মেয়েকে অন্তত কলেজ শেষ করতে দিতে। কিন্তু গ্রামের গলগলিয়ে ওঠা গুজব, সমাজের চোখের দৃষ্টি, সবকিছু মিলিয়ে তারা ভাবলেন হয়তো ভালো কোনো পরিবারে বিয়ে দিলে মেয়েটার জীবন ভালো হবে। একদিন গ্রামের এক আত্মীয় এসে বললেন, আমাদের শহরে এক ভালো ছেলের খোঁজ আছে, ভালো চাকরি করে, দেখতে শুনতেও সুন্দর, পরিবারও বেশ সচ্ছল। আপনারা কি মেয়ের বিয়ে দিতে চান? বাবার চোখে তখন আশার ঝিলিক। সারা জীবন সৎভাবে শিক্ষকতা করেছেন, তবু মেয়েকে ভালো ঘরে দিতে পারবেন, এই চিন্তায় তার বুক ভরে গেল আনন্দে। কয়েকদিন পর রিমিকে নিয়ে শহরে যাওয়া হলো। রাশেদ নামের সেই ছেলেটি সত্যিই ভালো চাকরি করত। শার্ট প্যান্টে পরিপাটি পোশাক, কথাবার্তায় ভদ্রতা, শহুরে আভিজাত্যের ছোঁয়া। প্রথম দেখাতেই রিমির মনে হল হয়তো স্বপ্নের মতো একটা সংসার হবে তার। পাত্রপক্ষও রিমিকে দেখে খুশি হল। রাশেদের মা মুচকি হেসে বললেন, মেয়েটা খুব শান্তশিষ্ট মনে হচ্ছে, ভালো ঘরের মেয়ে। রিমির বাবা মায়ের মুখে স্বস্তির হাসি ফুটল। তারা বুঝলেন মেয়েকে হয়তো সঠিক হাতে দিতে যাচ্ছেন। কথা বলার সময় রাশেদের বাবা হালকা গলায় বললেন, আমাদের ছেলে তো বিদেশে পড়াশোনা করেছে, চাকরিও শহরে বড় প্রতিষ্ঠানে, তাই একটু আশা করেছিলাম বিয়েতে মেয়ের পক্ষ থেকে কিছু সহযোগিতা পাব। রিমির বাবা একটু লজ্জা পেয়ে উত্তর দিলেন, আমরা সাধারণ মানুষ, বেশি কিছু দিতে পারব না, তবে যা সামর্থ্য আছে সেটা করব। তখন কেউ বেশি কিছু বলেনি, কিন্তু এই কথাগুলোই ছিল ভবিষ্যতের ঝড়ের প্রথম ইঙ্গিত। বিয়ের দিন রিমির চোখে আনন্দের জল। গ্রামের মাটির ঘর ছেড়ে সে যাচ্ছিল এক নতুন জগতে। কোণে সাজে সে যেন একদম রূপকথার রাজকন্যা। বাবা তাকে বিদায় দেওয়ার সময় চোখ মুছছিলেন। বাবা কাঁপা গলায় বললেন, মা, সবসময় স্বামীর কথা মতো চলবি, সংসারকে আগলে রাখবি। মায়ের চোখে তখন জল। মেয়ে চলে যাচ্ছে অন্য ঘরে। মায়ের বুকের ভেতর অদ্ভুত শূন্যতা। নতুন সংসার, শহরের বড় দোতলা বাড়ি, সাদা রং করা দেয়াল, সুন্দর বারান্দা, সবকিছু রিমির কাছে একেবারে নতুন। রাশেদও তখন খুব যত্নশীল। বিয়ের পর কয়েকদিন যেন স্বপ্নের মতো কেটেছিল। রাশেদ সকালে অফিসে যেত, রাতে এসে ফুল আনত। তুমি আমার জীবনের সেরা উপহার, বলতো রাশেদ। রিমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত স্বামীর দিকে। সে ভেবেছিল এই সংসারটা হবে ভালোবাসায় ভরা। কিন্তু ধীরে ধীরে কিছু ছোটখাটো ঘটনা তার মন খারাপ করত। শাশুড়ি প্রায়ই বলতো, তোর বাবা কি আর কিছু দিতে পারত না? এই ঘরে এসে তো কিচ্ছুই আনিসনি। প্রথমে রিমি এসব কথায় কান দিত না। সে ভেবেছিল হয়তো সময়ের সঙ্গে মিশে যাবে। কিন্তু দিন দিন মন্তব্যগুলো তীব্র হতে লাগল। একদিন বিকেলে রাশেদ অফিস থেকে ফিরে মুখ ভার করে বসে রইল। রিমি চা এনে দিল। রাশেদ কিছু না বলে বলল, তোর বাবাকে বল আমার একটা নতুন মোটর বাইক দরকার। রিমি অবাক হয়ে বলল, কিন্তু বাবা তো সাধারণ শিক্ষক, তার পক্ষে? রাশেদের চোখে রাগের ঝিলিক।
আমার বন্ধুদের সবার বাইক আছে, গাড়ি আছে, আমি লজ্জায় পড়ে যাই। তোর বাবাকে বল, না হলে সংসারে শান্তি পাবে না। সেদিন রাতে প্রথমবার রাশেদ তাকে ধমক দিয়ে গালাগাল করল। রিমি অবাক হয়ে গেল। সে বুঝল সংসারের সুখের মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর চাহিদা, যৌতুক। এরপর থেকে প্রতিদিন রিমির ওপর মানসিক চাপ বাড়তে লাগল। শাশুড়ি প্রতিদিন খোঁটা দিত, আমাদের ছেলে এত যোগ্য, আর তুই কিছু আনিসনি। কপালটাই খারাপ। ননদও বিদ্রূপ করত। রিমি রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করত, আর পেছন থেকে এসব কথা শুনত। তার চোখ জলে চলে আসত, কিন্তু সে কখনো প্রতিবাদ করত না। রিমির বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, অথচ সে মনে করতে পারছে না শেষ কবে হেসেছিল মন খুলে। সকালে ঘুম থেকে উঠেই তার বুক ধকধক করে। আজ আবার কি নিয়ে শাশুড়ি খোঁটা দেবেন, রাশিদ কি দাবি করবে, এই ভয়ে তার শরীর জমে যায়। বাড়িটি বড়, কিন্তু ঘরের ভেতর সব সময় যেন এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করে। শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে মুখ বাঁকিয়ে বলে ওঠেন, আবার ভাতের চাল বেশি ধুয়েছিস, নষ্ট করছিস সব কিছু, তোদের গ্রামে এসব শেখায়নি নাকি? রিমি কিছু বলে না, মাথা নিচু করে চুপচাপ কাজ করে যায়। এই চুপ থাকা যেন তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। রাশেদ এখন আগের মতো মিষ্টি কথাবার্তা বলে না। অফিস থেকে ফিরে তার চোখে মুখে ক্লান্তি নয়, বিরক্তি দেখা যায়। আজও আমার জন্য নতুন জামা কেন আনোনি? তোর বাবা কি টাকা পাঠাবে না? এমন সব প্রশ্নে রিমির বুক ভেঙে যায়। সে জানে বাবা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। মায়ের জন্য নিয়মিত ওষুধ কিনতে হয়, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ আছে। তবু বাবা বিয়ের সময় যতটুকু পেরেছেন দিয়েছেন। একদিন রাতে রিমি সাহস করে বলল, রাশেদ, আমার বাবার অবস্থা তো জানো, এত কিছু দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তখন রাশেদ চোখ লাল করে চেঁচিয়ে উঠল, তাহলে কেন বিয়ে করেছিস? আমি কি ভিক্ষা করে চলব? সেই রাতেই প্রথমবার রাশেদের হাত উঠল রিমির গালে। গালে জ্বালা, চোখে জল। রিমি চুপ করে সহ্য করল। মনে মনে ভাবল, হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা ছিল কেবল তার সরল বিশ্বাস। বাড়ির পাশের মানুষজন মাঝে মাঝে ঝগড়ার আওয়াজ শোনে, কিন্তু তারা মুখ বুজে থাকে। সমাজে এখনও বউ পেটানোকে স্বামীর অধিকার মনে করা হয়। প্রতিবেশীরা যখন রিমিকে রাস্তায় দেখে, কেউই কিছু বলে না, শুধু চোখে দয়া, ফিসফিসানি আর নির্লিপ্ততা। রিমি একা হয়ে যাচ্ছে, তার কাছে ফোন করার মতো কেউ নেই। মায়ের সাথে সব বলতে চাইলেও পারে না। মায়ের কষ্ট হবে, আর হয়তো মা বাবা অপমানিত হবেন, এই ভয় তাকে চুপ করে থাকতে বাধ্য করে। শহরের এই দোতলা বাড়িতে রিমি যেন এক বন্দী। সে শুধু রান্নাঘর আর শোবার ঘরের মধ্যে ঘোরাফেরা করে। জানালার ফাঁক দিয়ে বাইরের রাস্তা দেখে। রাস্তার ওপারে বাচ্চারা খেলছে, তাদের হাসি শুনে তার চোখে জল আসে। রিমি ভাবে, আমি যদি ওদের মতো মুক্ত হতে পারতাম। শাশুড়ি প্রায় দিনই তার উপর তির্যক মন্তব্য ছুড়ে মারে। আমার ছেলে যদি আর একটা বিয়ে করত, তাহলে হয়তো লাখ টাকার যৌতুক পেতাম। তোরা গরিব মানুষ, এত বড় ঘরে আসার যোগ্যতা তোদের ছিল না। প্রথমে এসব শুনে রিমি কাঁদত, কিন্তু এখন তার কান যেন অভ্যস্ত হয়ে গেছে। তবে প্রতিদিন মনে হয় তার আত্মমর্যাদার এক একটা অংশ মরে যাচ্ছে। যখনই সে বাবার বাড়ি যায়, গ্রামের মানুষ হাসি মুখে বলে, মেয়েটার বিয়ে তো ভালো ঘরেই হয়েছে, ভাগ্যিস তোমার বাবা এমন ঘরে বিয়ে দিতে পেরেছে। কেউ জানে না এই হাসিমুখ মেয়েটার বুকের ভেতরে কি পরিমাণ দুঃখ জমে আছে। কেউ জানে না প্রতি রাতে তার গায়ে নতুন নতুন দাগ পড়ে। একদিন রিমি কয়েক মাস পর বাবার বাড়ি গেল। মায়ের চোখে মুখে আনন্দ, কিন্তু মেয়ে দেখেই মা চমকে উঠলেন। মুখের ফর্সা রং ফিকে হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট ফেটে শুকিয়ে গেছে। মা কাছে গিয়ে আস্তে বললেন, কি হয়েছে মা, তুই ভালো আছিস তো? রিমি মায়ের চোখের দিকে তাকালো না, কৃত্রিম হাসি দিয়ে বলল, ভালো আছি মা, কাজের চাপে একটু ক্লান্ত। মা কিছুক্ষণ চুপ করে মেয়ের হাত ধরলেন। হাতটা যেন হাড়ে ঠেকছে। মা জানেন কিছু একটা সমস্যা আছে, কিন্তু মেয়ের মুখের হাসি দেখে কিছু বলতে পারলেন না। তিনি শুধু বললেন, সব মেয়ে সংসারে কষ্ট পায় মা, তুই ধৈর্য ধর। রিমির বুক কেঁপে উঠল। সে মাকে জড়িয়ে ধরে কাঁদতে চেয়েছিল, কিন্তু পারল না, গিলে ফেলল কান্না। কারণ সে জানে মা কিছু করতে পারবে না। এই সমাজে মেয়ের কষ্টকে কেউ গুরুত্ব দেয় না। সেই দিন রাতে বাবার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রিমি আকাশের দিকে তাকালো। তার চোখে জল জমে উঠল। মনে মনে সে বলল, হে আল্লাহ, আমাকে যদি একটু সাহস দিতে। কিন্তু সাহস তখনও আসেনি। বিয়ের পর থেকে রিমির জীবন ছিল এক অবিরাম সংগ্রাম, কিন্তু এখন তা ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। রাশিদের দাবিগুলো দিন দিন বেড়েই চলেছে। প্রথমে সে মোটর বাইক চেয়েছিল, পরে দামি মোবাইল, তারপর সোনার চেন।
এখন সে সরাসরি বলে, তোর বাবাকে বল আমার নামে একটা ফ্ল্যাট কিনে দিক। আমি এতদিনে অনেক খাটছি, কিন্তু বন্ধুদের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। যদি ফ্ল্যাট না দেয় আমি তোকে সংসারে রাখতে পারবো না। রিমি হতবাক হয়ে গেল। তার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। সারা জীবন যা সঞ্চয় করেছেন তা দিয়ে মেয়ের বিয়ের সময় সব শেষ হয়ে গেছে। ফ্ল্যাট কেনা তো কল্পনাও করা যায় না। রিমি শান্তভাবে বলল, রাশেদ, এটা তো অসম্ভব। বাবা যদি পারত নিশ্চয়ই কিছু করত। তোমার এসব কথা ওনার উপর চাপ তৈরি করছে। রাশেদ প্রচণ্ড রেগে গেল। তোর বাবার সাহস নিয়ে আমাকে জামাই হিসেবে সম্মান দেখানোর? আমি তোকে বলছি, ফ্ল্যাট না হলে তোর জন্য খারাপ কিছু হবে। সেই রাতেই ভয়ঙ্কর কিছু ঘটল। রাশেদ রান্নাঘর থেকে গরম পানি নিয়ে এসে রিমির হাতে ঢেলে দিল। রিমি চিৎকার করে উঠল, হাতের চামড়া লাল হয়ে ফুলে গেল। কিন্তু শাশুড়ি এসে বলল, চিৎকার কিসের জন্য? সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে। রিমি অসহায়ের মতো কোনায় বসে কাঁদছিল। শরীরের ব্যথার চেয়ে মনে কষ্টটা বেশি। সে ভাবল, আমার জীবন কি এরকমই চলবে? আমি কি কোনো দিন মুক্ত হব না? পরদিন রাশেদ নিজেই রিমিকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারের কাছে গিয়ে বলল, ও রান্না করার সময় অসাবধানে হাত পুড়িয়ে ফেলেছে। ডাক্তার কিছু সন্দেহ করলেন, কিন্তু রিমি কিছু বলল না। সে চুপচাপ ওষুধের প্রেসক্রিপশন নিল আর চোখের জল মুছল। হাসপাতালের সেই সাদা দেয়াল, লাইন দিয়ে বসে থাকা রোগীরা যেন তার জীবনের অন্ধকার বাস্তবের প্রতিচ্ছবি। হাসপাতাল থেকে ফেরার পর রিমির ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। এতদিন সে চুপ করে সব সহ্য করেছে, কিন্তু গরম মানির সেই দগ্ধ হাত তার মনে গভীর দাগ ফেলেছে। সে ভাবল, আমি মানুষ, আমারও তো অধিকার আছে। কেন আমি শুধু সহ্য করব? রাতে বিছানায় শুয়ে রিমি ভাবতে লাগল তার শৈশবের কথা। কিভাবে বাবা তাকে কাঁধে নিয়ে স্কুলে যেতেন, মা কিভাবে কপালে হাত রেখে আশীর্বাদ করতেন। তাদের এত ভালোবাসার মেয়েটি আজ এত নির্যাতনের শিকার, অথচ মুখে কিচ্ছু বলতে পারছে না। সে মনে মনে শপথ করল, আমি যদি কিছু না করি তাহলে এই নির্যাতন চলতেই থাকবে। শুধু আমি না, আরও অনেক মেয়ের শিকার হবে। রিমি পুলিশের কাছে যাবে কি যাবে না এই দ্বিধায় ভুগছিল। সে জানে পুলিশে অভিযোগ করলে সমাজে অনেক কথা হবে। মানুষ বলবে, স্ত্রী স্বামীর নামে মামলা করেছে। কিন্তু তার ভেতরের আর্তনাদ তাকে বারবার বলছিল, চুপ থেকো না রিমি, চুপ থাকলেই অন্ধকার কখনো শেষ হবে না। একদিন সকালে রাশেদ আবার তাকে গালাগাল করছিল। শাশুড়িও যোগ দিয়েছিল। তারা তাকে বলল, তুই যদি ফ্ল্যাট না আনিস, এই বাড়ি থেকে তোকে বের করে দেব। সেই মুহূর্তে রিমির বুকের ভেতর সাহসের এক ঝলক এলো। সে আর কিচ্ছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা লাগাল। চোখে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই জল তাকে দুর্বল করল না। সে জানল সময় এসেছে নিজের জন্য দাঁড়ানোর। দুপুরে রাশেদ অফিসে চলে গেলে, শাশুড়ি ঘুমিয়ে পড়লে, রিমি আস্তে আস্তে আলমারি থেকে নিজের বিয়ের সনদ, কিছু ছবি আর হাসপাতালের প্রেসক্রিপশন বের করল। এগুলো তার প্রমাণ হবে। সে ব্যাগে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তার ধুলো উড়ছে, গরম হাওয়া বইছে, কিন্তু রিমির মনে অদ্ভুত এক দৃঢ়তা কাজ করছে। সে সোজা থানায় গিয়ে দাঁড়াল। পুলিশ অফিসার অবাক হয়ে তাকালেন। আপনি কি অভিযোগ করতে এসেছেন? রিমি মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি আমার স্বামীর নামে অভিযোগ করতে এসেছি। পুলিশ অফিসার ধীরে ধীরে তাকে বসতে বললেন। রিমি কাঁপা কাঁপা গলায় সব বলল। কিভাবে তাকে মারধর করা হয়,
কিভাবে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। পুলিশ মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, ভয় পাবেন না, আমরা ব্যবস্থা নেব। সেই বিকেলেই পুলিশ রাশেদকে গ্রেফতার করল। খবর ছড়িয়ে পড়ল আশপাশে। রাশেদের পরিবার প্রথমে প্রভাব খাটানোর চেষ্টা করল, কিন্তু রিমি এবার আর ভয় পেল না। মিডিয়ার সাংবাদিকরাও বিষয়টি কাভার করল। টেলিভিশনের স্ক্রিনে রিমির খবর দেখিয়ে বলা হলো, যৌতুকের জন্য নির্যাতিত গৃহবধূর সাহসী পদক্ষেপ। রিমি খবরটা দেখে চোখ মুছল। তার মনে অদ্ভুত এক স্বস্তি। প্রথমবার সে মনে করল, হয়তো অন্ধকারের শেষে আলো আসবেই। রাশেদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। টেলিভিশন, অনলাইন নিউজ, ফেসবুকের পোস্ট, সব জায়গায় রিমির সাহসী পদক্ষেপের আলোচনা। অনেকেই বলছে, এমন সাহসী মেয়ে আরও হওয়া উচিত। কেউ লিখছে, যৌতুকের এই কালিমা দূর করতে হলে রিমিদের মতো মানুষকে সমর্থন করতে হবে। কিন্তু অন্যদিকে কিছু লোক আবার সমালোচনাও করতে বাদ দেয়নি। কেউ বলছে, স্ত্রী স্বামীর নামে মামলা করেছে, সংসারের মান-সম্মান নষ্ট করল। এইসব কথা রিমি শোনে, কিন্তু আগের মতো ভেঙে পড়ে না। তার ভেতরে এখন নতুন শক্তি জন্ম নিয়েছে। যে মেয়ে এতদিন মার খেয়ে চুপ ছেকেছিল, সে এখন সাহসী হয়ে নিজের অধিকার রক্ষার জন্য লড়ছে। রিমির বাবা প্রথমে ভয় পেয়েছিলেন। গ্রামের একজন সাধারণ মানুষ হিসেবে তিনি জানতেন না যে এত বড় পদক্ষেপ নেওয়া ঠিক হলো কিনা। কিন্তু মেয়ে তার হাত ধরে বলল, বাবা, আমি চুপ থাকলে ওরা আরও খারাপ করত। আমি যদি লড়ি, হয়তো আরও অনেক মেয়ের জন্য উদাহরণ হতে পারব। বাবার চোখে জল এসে গেল। তিনি মেয়েকে বুকে টেনে নিলেন। তুই যা করেছিস ঠিকই করেছিস মা, তোর সাহসে আমি গর্বিত। রিমি একজন আইনজীবীর সাহায্য নিল। আইনজীবী বললেন, আপনার মামলাটা শক্তিশালী। আপনার হাতে প্রমাণ আছে, হাসপাতালের রিপোর্ট, ছবি এবং আপনার বক্তব্য। ভয় পাবেন না। রিমি মাথা নেড়ে সম্মতি দিল। তার মনে হল, এবার সে একা নয়, আইন এবং সমাজের অনেক মানুষ তার পাশে আছে। মামলার প্রক্রিয়া ধীরে ধীরে এগোতে লাগল। রাশেদ এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা চলতে লাগল। তাদের প্রভাব ছিল, তারা বারবার চেষ্টা করেছিল রিমিকে ভয় দেখানোর, মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার। কিন্তু রিমি এবার আর ভাঙেনি। একদিন সকালে সে বারান্দায় দাঁড়িয়ে রোদে চোখ মুছে হাসল। বহুদিন পর তার মনে হল, সে শ্বাস নিচ্ছে স্বস্তির সাথে। এই হাসি ছিল তার নিজের শক্তির প্রতীক। মামলার পাশাপাশি রিমি নিজের জীবনকে নতুন করে গড়তে শুরু করল। সে সেলাই শিখল, অনলাইন কোর্স করে ডিজিটাল মার্কেটিং শিখল। কয়েক মাসের মধ্যেই সে বাড়িতে বসে কাজ শুরু করল। ছোট ছোট প্রজেক্ট করে কিছু টাকা রোজগার করতে লাগল। বাবা মায়ের মুখে তখন গর্বের হাসি। তারা মেয়েকে দেখে বলতো, তুই আমাদের সাহস। ধীরে ধীরে রিমি স্থানীয় নারী উন্নয়ন সংগঠনের সাথে যুক্ত হল। সে গ্রামের মেয়েদের বোঝাতে শুরু করল, যৌতুক দেওয়া বা নেওয়া অপরাধ। মেয়েরা যদি নিজের অধিকার না বোঝে, তবেই সমাজ কখনো বদলাবে না। মেয়েরা তার গল্প শুনে অনুপ্রাণিত হতে লাগল। তারা বলতো, আপু, আপনি তো আমাদের জন্য উদাহরণ। 1 বছর পর আদালতের রায় এলো। রাশিদ ও তার পরিবারকে যৌতুকের জন্য নির্যাতনের অপরাধে সাজা দেওয়া হল। আদালতে দাঁড়িয়ে বিচারক বললেন, এই মামলা কি আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। যৌতুকের নামে নারীর ওপর অত্যাচার সহ্য করা হবে না। রিমির চোখে জল এসে গেল। সে ভাবল, এই রায় শুধু আমার জন্য নয়, আমার মতো হাজার মেয়ের জন্য। আজ রিমি আর সেই ভীতু মেয়ে নেই। সে একজন উদ্যোক্তা, সমাজকর্মী এবং সাহসী নারী। গ্রামের মেয়েরা যখন তার কাছে আসে পরামর্শ নিতে, সে স্নেহভরে বলে, ভয় পেও না, সত্যের জন্য লড়াই করতে শিখো। কেউ তোমাকে সম্মান দেবে না যদি তুমি নিজেকে সম্মান না দাও। তার গল্প এখন টেলিভিশন, পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত। সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে আসে। রিমি সবার কাছে বারবার একটা কথাই বলে, যৌতুকের প্রথা ভাঙতে হলে নারীদের সচেতন হতে হবে। শিক্ষা এবং সাহসেই আমাদের সবচেয়ে বড় শক্তি। এক সন্ধ্যায় রিমি নিজের ঘরের জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। সূর্যাস্তের আলোয় লাল আভা ছড়াচ্ছে, বাতাসে হালকা শীতের ছোঁয়া। তার মনে হল, এই পৃথিবীটা এখনও সুন্দর। বুকের ভেতর শান্তি নেমে এলো। সে হাসল। অনেক দিন পর সে সত্যি সত্যি হাসল। তার মনে হল, অপেক্ষার শেষ রাত শেষ হয়েছে। এখন শুরু হবে নতুন জীবনের সকাল। যৌতুকের মতো প্রথা সমাজে নারীদের প্রতি অবিচার ও সহিংসতা বাড়িয়ে দেয়। নারীদের চুপ না থেকে নিজের অধিকার বুঝতে হবে এবং আইনের আশ্রয় নিতে হবে। রিমির মতো সাহসী নারীরাই সমাজে পরিবর্তন আনে।